নমস্কার, অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অ্যাস্ট্রো গাইডেন্স এবং সেই গাইডেন্স যার গাইডেন্স নিয়ে মানুষ আজকে অবশ্যই সফল হচ্ছেন, তার প্রতিকার প্রতিবিধানে, অব্যর্থ প্রতিকার প্রতিবিধানে যে কোনো রকম সমস্যা থেকে মানুষ বেরিয়ে আসতে পারছেন। শুধু তাই নয়, তাদের যে নর্মালি স্বপ্ন থাকে সেই স্বপ্নগুলোকে তারা বাস্তব করতে পারছেন। আমরা একদম স্টুডেন্টস, তাদের যা পড়াশুনোর অবস্থান সেখান থেকে তারা কতটা উন্নততর জায়গায় যেতে পারে সেটা নিয়ে যেমন তার প্রতিকার প্রতিবিধান কাজ করে, ক্যারিয়ার নিয়ে তার প্রতিকার প্রতিবিধান কাজ করে, এছাড়া সামগ্রিকভাবে আর্থিক উন্নতি, বিয়ে সংক্রান্ত সমস্যার সমাধানে অবশ্যই যার জন্য অপেক্ষা তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অ্যাস্ট্রো গাইডেন্স মানে বাকসিদ্ধ মাতৃসাধক শ্রীরামকৃষ্ণ। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে এবং আমার জন্মদাত্রী পিতামাতা এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এই যে সমস্যা কার নেই? সমস্যা থেকে মুক্তি লাভের জন্য যখনই আপনি কাউর দ্বারস্থ হবেন, সেইখানে যে সমস্যা সমাধান হবে সেটা আপনি ভেবে কিন্তু তার কাছে পৌঁছবেন না। তার কারণ হচ্ছে পৃথিবীতে এমন কোনো হসপিটাল নেই যেই হসপিটালে কোনো রুগী মারা যাননি, এমন কোনো স্কুল নেই যে স্কুলে কোনো ছেলে ফেল করেনি। আমরা যারা অ্যাস্ট্রোলজি করি, আমরা একটা মেকআপ আর্টিস্টের মতো কাজ করি। আপনাকে মেকআপ করে আমি কিছুটা সুন্দর করে দিতে পারি, কিন্তু আপনাকে আমি অমিতাভ বচ্চন বা শাহরুখ খান বানিয়ে দেওয়াটা আমার পক্ষে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে। তো বিষয় হচ্ছে যে দুটো তিনটে জিনিস মানুষের জীবনে খুব মূল্যবান। এক হচ্ছে স্থান, এক হচ্ছে কাল, এক হচ্ছে পাত্র। ভাগ্য প্রতি মুহূর্তে আপনাকে পরিশ্রমের সাথে সাথে যদি সাথ না দেয়, আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনি আপনার সাফল্যের শীর্ষে পৌঁছতে পারবেন না। তাই আমি জ্যোতিষী শ্রীরামকৃষ্ণ একটা কথা বলে থাকি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। পরামর্শ মানে কি? এই পরামর্শটা দেওয়ার জন্য আমি 365 দিন 24 ঘন্টা নিজে ফোনটাকে ধরার চেষ্টা করি। এর অনেক ঘটনা আছে। আমি ফোনটাকে ধরে প্রচুর মানুষের বিবাহিত জীবনের গন্ডগোলের সমস্যা সমাধান করে দিয়েছি, ডিভোর্স আটকে দিয়েছি, প্রাণ বাঁচিয়ে দিয়েছি। এই কারণে আমার কোনো রিসেপশনিস্ট ফোন তোলে না। আমি ফোনটা নিজের ফোন নিজে তোলার চেষ্টা করি। যখন কিছু কাজকর্ম থাকে তখন হয়তো তুলি না, কিন্তু মিস কল দেখে আমি রিং ব্যাক করি এবং প্রতি মুহূর্তে খোঁজ নিই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আমরা যে সিটিভিএন প্লাস চ্যানেলে আমরা বসি, এটা একটা প্ল্যাটফর্ম। এখানে নিজেকে আপনি কেন আমাকে আপনার জীবনের আদর্শ জ্যোতিষ হিসেবে আপনি আমাকে মেনে নেবেন, তার প্রমাণ করার জন্য আমি এখানে বসি। পরে যদি ফোন করে বলেন অনুষ্ঠানের শেষে, রামকৃষ্ণদা আপনি আমার ডেট অফ বার্থটা নিয়ে আমাকে বিনামূল্যে বলে দিন, আমি কিন্তু প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, আমি এটা করে খাই, আমি সামান্য মূল্য নিই। সেই সামান্য মূল্য আমার চলতে, যোগাযোগ করতে বা যাতায়াতে কিন্তু খরচ হয়। আমি প্রফেশনাল একদম। তো এখন একটা ফোন নিশ্চয়ই আছে, বন্ধু রয়েছেন। হ্যাঁ বলুন। আমরা হ্যালো নমস্কার, আমি অক্ষিয়া দাস বলছি। কোথা থেকে বলছেন? শ্যামবাজার থেকে। হ্যাঁ, অনুষ্ঠান দেখেন ওনার? হ্যাঁ, অনুষ্ঠান তো শুধু আমি না, আমাদের বাড়ির সবাই দেখে মোটামুটি। আচ্ছা, কখনো সুযোগ হয়েছিল কারোর আসার? হ্যাঁ, আমার মামা গেছিল দাদার কাছে ব্যবসার জন্য। তো মামার তো ব্যবসাটা ভালো যাচ্ছিল না, তো দাদার কাছে গিয়ে প্রতিকার প্রতিবিধান করতে এখন বেশ ভালোই যাচ্ছে মামা। উনি পরিশ্রমও করেছেন, শুধু প্রতিকার প্রতিবিধানে হয়েছে তা না, ভাগ্য প্লাস কর্ম প্লাস চেষ্টা। উনি পরিশ্রম করেছেন এবং আমার উপরে বিশ্বাস রেখে কাজ করেছেন, তাই তার আমার কৃপায় হয়েছে। হ্যাঁ বলুন, এবারে আপনার ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ 13/1/1992। 13/1
1992। কটার সময়? সময় হচ্ছে বিকেল 4:05। বিকেল 4:07? হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্মস্থান, মানে কলকাতা? হ্যাঁ কলকাতাতে। দারুণ। এটা কার? এটা আমার দিদির। হ্যাঁ। আচ্ছা, সেদিন সোমবার ছিল? হ্যাঁ 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 হ্যাঁ। মিথুন লগ্ন, মেষ রাশি, দেবগণ জানা আছে? হ্যাঁ এটুকু জানি। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে হরোস্কোপে, লগ্নে কেতু রয়েছে, দ্বিতীয় তৃতীয় বৃহস্পতি, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে রবি বুধ, রবি রাহু। আচ্ছা, 4টে প্ল্যানেটস বসে আছে, ছন্নছাড়া যোগ তৈরি করছে। অষ্টমে মঙ্গল, নবম দশম একাদশে চন্দ্র, দ্বাদশ। আচ্ছা, দিদি দেখতে খুব সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মানে খুব, মানে এক নজরে লম্বা লম্বা, রং পরিষ্কার। এক নজরে মনে রাখার মতো আর কি, সুন্দর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর সাথে বিয়ে হচ্ছে নাকি? হ্যাঁ, ওর বিয়ে আমি বলে দিচ্ছি, ওর বিয়ে একদম ঠিকঠাক হয়ে ডেটও ফাইনাল হয়েছিল, বাড়ি ভাড়া হয়ে গেছিল, বিয়ে কেটে গেছে। হ্যাঁ একদমই এরকম। এটাই হয়েছে কি? হ্যাঁ এরকম। বা দেখুন, মানে আশীর্বাদ সব হয়ে গেছে, বাড়ি ভাড়া হয়ে গেছে, পাটিপত্র হয়ে গেছে, বিয়ে কেটে গেছে। হ্যাঁ ওটাই, ও খুব মনটা খারাপ হয়ে গেছে, কবে বিয়ে হবে। এটা ওর, আমি বলি এটা ওর জন্য খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ, কারণ জানেন তো, যে এই যে সেদিন প্লেন অ্যাক্সিডেন্ট হলো, যে মেয়েটি মিস করলো প্লেনটি, সে সেই সময় ভাবলো আমি কত অভাগা, আমি একটা চাকরির জয়েন করতে যাচ্ছিলাম, প্লেনটা মিস করলাম। পরে প্রমাণিত হলো যে ওই প্লেনটায় ও থাকলে ও মারা যেত। তা এই বিয়েটা যদি হতো এই সময়ে, আপনার দিদির জন্য ভালো হতো না। ওকে একটা প্রতিকার বা প্রতিবিধান দিয়ে তবে ওকে বিয়ে দিতে হবে। আপনার দিদির ঠোঁটের নিচে একটা কালো তিল আছে। আছে। হ্যাঁ। আচ্ছা, আর ওর জন্মগত 6টি আঙ্গুল। হ্যাঁ, বাঁ হাতে 6টা আঙ্গুল। আরে বাপ রে বাপ, আপনার দিদিকে, তার মানে আপনি একটা আমার কথা মেনে নিন, আপনি আপনার দিদির প্রতিকার বা প্রতিবিধানটা করিয়ে বিয়ে দিন। 2026 সালের জানুয়ারি মাসে ওর বিয়ে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। 2026 সালের জানুয়ারি মাসে বিয়ে হয়ে যাবে। আপনি প্রতিকার বা প্রতিবিধান, আপনি শ্যামবাজার থাকেন তো? হ্যাঁ। একদিন সময় করে যাদবপুরে আমার বাড়িতে চলে আসুন দিদিকে নিয়ে। হ্যাঁ, আমি একটু ওকে কিছু পুজো করিয়ে একটা জিনিস দেব, দিলে তারপরে দেখবেন 2026 সালের জানুয়ারিতে আমি নিমন্ত্রণ পাচ্ছি। মানে প্রেডিকশনটা কোথায় গিয়ে করতে পারেন কৃষ্ণদা, তাকে কেমন দেখতে সেইটা পর্যন্ত কিন্তু তিনি বলছেন খুব অবলীলাক্রমে। সব থেকে বড় কথা, খুব অবলীলাক্রমে রামকৃষ্ণদা বলছেন, কারণ এটাই ওনার প্রেডিকশন। আপনি নিজেও বললেন একজন উপকৃত হয়েছেন, তো রামকৃষ্ণদার প্রেডিকশনের জন্য বহু মানুষ দেখার অভিজ্ঞতা থেকে আজকে অবশ্যই রামকৃষ্ণদা বলতে পারেন। তো আপনি যোগাযোগ করতে পারেন, আপনি তো নিজে জানেন, আপনি যোগাযোগ করতে পারেন, যে নাম্বার যাচ্ছে। কালীঘাটেও তো চেম্বার রয়েছে 27 তারিখে। গত বছর কিন্তু ওর দিদির চোখের সমস্যাও হয়েছিল। হ্যাঁ, এখন মানসিক চঞ্চলতা, অস্থিরতার মধ্যে আছে, চন্দ্রের দশা। হ্যাঁ, আশা করি সব ঠিক হয়ে যাবে। এটা হতেই পারে মানুষের জীবনে। আমরা অনেক সময় আমরা ভাবি যে ট্রেনটি মিস করলাম, আমার এই চাকরিটি হলো না, আমার এই বিয়েটি হলো না। হ্যাঁ, মনে রাখবেন, ঈশ্বর যা করেন অনেক সময় ভালোর জন্য করেন, আমরা বুঝতে পারি না। ঈশ্বর যেটা করেন সেটা অনেক সময় ভালোর জন্য করেন। আমরা ভাবি যে এটা আমার কেন ঘটলো, আমি হয়তো অভাগা, আমার এত পরিশ্রম করা সত্ত্বেও আমার এই কাজটি হলো না, এই সুযোগটি আমার জীবন থেকে চলে গেল, হাতছাড়া হলো। কিন্তু যখন আপনি আপনার হরোস্কোপটাকে স্টাডি করবেন, আমি প্রত্যেক মাকে বলি, ঘরে ঘরে প্রত্যেক মাকে বলি, এখন আমার স্কুলে প্রায় 18-19 জন মা, তারা অ্যাস্ট্রোলজি শেখার জন্য এসছেন, শুধুমাত্র নিজের সন্তানের পরিবর্তন আনার জন্য। সন্তান কি চায়, সন্তানকে কোন রাস্তায় নেবেন, তারা অ্যাডমিশন নিয়েছেন।
17 থেকে 18 জন। বাপরে। কারণ তারা শুধুমাত্র নিজের সন্তানের জন্যই এই সাবজেক্টটা শিখতে চাইছেন। আমি বলি ঘরে ঘরে প্রত্যেক মানুষকে প্রকৃত জ্যোতিষ শেখা উচিত। আপনি প্রশ্ন করতে পারেন ডক্টরকে, ডাক্তারবাবু আমার এই কম্পোজিশনে এই ওষুধ সস্তায় পাওয়া যায়, আমি কেন এত দামি ওষুধ খাবো? কোম্পানি আপনাকে বিদেশে ঘোরাচ্ছে বলে? আমি ওই কোম্পানির ওষুধ কেন খাবো? আমার তো অর্থ নেই, আমি গরিব মানুষ। সে এই কম্পোজিশনে আরো সস্তায় ওষুধ পাওয়া যায়, আপনি কেন আমাকে সেটা লিখছেন না? এই প্রশ্নটা এখন আমরা করি, আমরা করতে শিখেছি। সেই জায়গার থেকে আমরাও আমাদের জ্যোতিষীদের প্রশ্ন করতে পারি, আপনি যে আমাকে এটা প্রতিকার বা প্রতিবিধান করতে বলছেন কেন? এটার কারণ কি? এর থেকে কি উপকার পাবো? আপনি কি লিখে দিতে পারবেন? আমি রেভিনিউ স্ট্যাম্প পেপার নিয়ে আসবো, আপনি লিখে দিন এই কাজটি না হলে আপনি আমাকে অর্থটা ফেরত দেবেন। আপনি রেভিনিউ স্ট্যাম্প পেপারে লিখে দিন আমি 2 লাখ খরচা করব, ডান। আপনি রেভিনিউ স্ট্যাম্প পেপারে লিখে দিন, অ্যাস্ট্রোলজার স্ট্যাম্প দিয়ে লিখে দেবে যে আমি এই টাকাটি নিচ্ছি, এই টাকাটি আপনার থেকে নিচ্ছি এই কাজটির জন্য, কাজটি না হলে আমি আপনাকে সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকব। তাহলেই বুঝবেন। কারণ প্রশংসা শুধু করলে হয় না, প্রশংসার সাথে সাথে আমাকে অনেকে বলে আপনি খুব ভালো অ্যাস্ট্রোলজার, একটু ফ্রিতে দেখে দেবেন। আমি বলি না, ভালো অ্যাস্ট্রোলজার টাকা দিয়ে আমাকে প্রশংসা করলে সেই প্রশংসাটা মূল্যবান। আপনি যখন আমার ফিসটা দিয়ে আমার প্রশংসা করবেন না, আমি মনে করব আপনার প্রশংসাটার মধ্যে কোনো ফাঁকি ছিল না। একদম। একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো 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 হ্যালো, কেউ আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, টিভি থেকে একটুখানি দূরে সরে যান। না আছেন কিনা তো বুঝতে পারছি না। হ্যালো, না নেই, যাই হোক আমরা আলোচনা করি। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারটা এখন কিন্তু বিষয় হচ্ছে জ্ঞানী মানুষ। দেখুন, মেলায় যিনি চুলকুনির মলম বিক্রি করেন স্কিনের প্রবলেমের, তিনি নিজেকে যখন একটা মাইক লাগিয়ে বলেন আমি গ্রামগঞ্জে ঘুরি, তো বলে স্কিনের সব সমস্যা এই মলমটা মিটিয়ে দিতে পারে। কিন্তু আদেও কি পারে? তাইলে একজন স্কিন স্পেশালিস্ট যিনি এমডি করে এসছেন তার প্রয়োজনীয়তা ছিল না। যিনি ট্রেনে আমলকি বিক্রি করেন তিনি বলেন এই আমলকিটা সমস্ত পেটের সমস্যা মিটিয়ে দেবে, তাইলে একজন এমডি করা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের প্রয়োজন ছিল। একদম। একজন বন্ধু রয়েছেন, আমি আবার পেয়েছি ফোনে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দমদম থেকে কথা বলছি। আমার নাম পি রাজ। হ্যাঁ বলুন। বলছি যে আমি তো ওনার অনুষ্ঠান, দাদার অনুষ্ঠান ফলো করি, তো আচ্ছা আমার কিছু জিজ্ঞাসা ছিল, মানে আগামী দিন আমার কেমন যাবে না যাবে একটু। তার মানে আপনি ওনাকে মানে আপনি ওনার অনুষ্ঠান দেখেন? আমি দেখি। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 10/5 হ্যাঁ 1978, সময় 9:50 AM, কলকাতা। সকাল 9:50 কলকাতায় জন্ম। আচ্ছা, আপনি দমদম থেকে বলছেন। দাঁড়ান, 1978 তাই তো? রাইট। কর্কট লগ্ন, বৃষ রাশি, বুধবার দিন ছিল সেদিন। হ্যালো, জন্মবার বুধ ছিল? বুধবার। হ্যাঁ, এই হরোস্কোপটা চেনা চেনা লাগছে। আমি এই হরোস্কোপটা নিয়ে স্টাডি করেছি, মনে হচ্ছে মাঙ্গলিক যোগ রয়েছে। দাদা, প্রথম কথা হচ্ছে যে নাম্বার 1, এটা এক্সেপশনাল হরোস্কোপ। আপনি সাংস্কৃতিক চর্চা, গান বাজনা এগুলো চর্চা করেন? আমি নিজে গান গাই আর কি। হ্যাঁ, আপনার এই হরোস্কোপটা আমার চেনা চেনা লাগছে। আপনি তো সেই পিরাজ নন তো যিনি আমাকে 14-15 বছর আগে দেখিয়েছিলেন? 14-15 বছর নয়, আমি আপনার কাছে গেছিলাম অ্যাপ্রক্স 2016 লাস্টের দিকে। মানে তারপরে আমি বহুদিন কলকাতায় ছিলাম না, কলকাতা বম্বে ইন অ্যান্ড আউট, তো ওই জন্য আমি আপনার সঙ্গে সেভাবে আমার একটা যোগাযোগ হয়নি। আচ্ছা, আপনি যখন গিয়েছিলেন রামপ্রসাদের কাছে 2016 সালে,
কি সমস্যার জন্য গিয়েছিলেন বলতে পারবেন? সমস্যা মানে আমার তো প্রফেশনাল ব্যাপার, প্রফেশনাল দিকটা যাতে আরো ভালো করে হয়, তখন আমার খুব একটা ভালো চলছিল না। আচ্ছা। তো উনি আমাকে যেভাবে বলেছিলেন চলতে, সেইগুলো মাথায় নিয়ে আমি যখন কাজ করেছি, আমার বেশ কিছুটা বেটারমেন্ট এসছে। কিন্তু আবার আমি একটুখানি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, তাই আমি ওনাকে অনেকদিন ধরে ট্রাই করছিলাম, পাচ্ছিলাম না লাইনটা। দেখুন, আপনি বর্তমানে মানসিক খুব ডিস্টারবেন্সে আছেন ফ্যামিলি লাইফ নিয়ে, কারণ এক্স্যাক্টলি হ্যাঁ, আপনার স্ত্রী আপনাকে খুব ভুল বুঝছে। হ্যাঁ, মিসআন্ডারস্ট্যান্ডিং তো হয়েই থাকে সবসময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলে দিতে পারি রাজবাবু, আপনি কিন্তু মানে বিশাল জায়গায় পৌঁছে যাবেন। 2027 সালে ভারতবর্ষের ঘরে ঘরে কিন্তু আপনার গান বাজবে। বাপরে, আমি এই প্রেডিকশনটা করে দিলাম আপনাকে। বাহ, সেটা মানে আপনার কথা বলে গেলে এর থেকে আর ভালো জিনিস কিছু হবে না। আমার জীবনে চাহিদা সেই একটাই, যদি এটা নিয়ে এতদিন ধরে লড়ছি, ফাইট করছি, সাকসেসফুলি কাজ করছি, কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাটার কোথাও একটা অভাব আমি বোধ করেছি বরাবরই। দেখুন, আপনাদের গায়কের ক্ষেত্রে কি হয় জানেন, গায়কের ক্ষেত্রে পরিবার থেকে সাপোর্ট পাওয়া যায় না। যখন আপনি মানে জীবনে হয়তো একটা জায়গায় লড়াই করবেন, তখন আপনার পারিপার্শ্বিক লোকেরা বলবে তুই এই গান ছেড়ে দে, ব্যবসা কর, এই কর, ওই কর। আমি যখন জ্যোতিষী শুরু করেছিলাম, যখন আমার মানে সেরকম প্রসার হয়নি, আমার বাড়ির থেকে বলছে অন্য কিছু করলে হয় না, এটাতে তো তোকে মানুষে চাইছে না। কিন্তু ব্যাপার লড়াই, একজন শিল্পীর আনন্দের জায়গা কোথায় জানেন? একজন শিল্পী যখন নিজের সেই শিল্পীর সত্তাটা নিয়ে সেই জীবনে একটা জায়গায় পৌঁছতে পারে, সেটাই হচ্ছে সব থেকে বড়। আপনি একটা কাজ করুন না, আমি একটা ভালো জিনিস আপনাকে করে দিতে পারি, আপনি আবার একটু দেখা করুন আমার সঙ্গে। আমি নিশ্চয়ই দেখা করব। আমি শুনেছি এইটুকু যে আপনার সঙ্গে স্বনামধন্য আশা ভোসলেজির ভালো একটা সম্পর্ক আছে, আমি শুনেছি এটা। হ্যাঁ, বহুদিন উনি গ্র্যান্ডে যখন যেতেন, আমি ওনার সঙ্গে দেখা করতাম গ্র্যান্ডে। উনি হিন্দুস্তান হোটেলে যখন আসাজি, আমি অনেক গল্প আছে, যে গল্পগুলো উনি বসে আছেন, ওনার গানই আরেকজন ওনাকে শোনাচ্ছেন, বাংলা গান 1960 1950 গান শোনাচ্ছেন, আমি পাশে বসে আছি। আমার সঙ্গে যে ছেলেটি মানে একবার দেখা করতে গেল, ওর নাম হচ্ছে অজয় কৃপলানি, ওকে বাইরে বসিয়ে রাখলো। দিদি তখন একটু কমফোর্টেবল ফিল করছিলেন না, একটা মানে আমাকে যেহেতু উনি নিজের সন্তানের মতো ভালোবাসেন, ওনার ঘরে অ্যালাউ করলেন আমাকে। তখন আমি দেখলাম অনেক ইতিহাস আছে। গ্র্যান্ডে বসে সুইমিং পুলের সামনে উনি বলছিলেন, ওখান থেকে কিশোর কুমার আমাকে এরকম ভাবে ঢিল মারতো, আমাদের অনেক গল্প করেছেন। সেসব এগুলো ইতিহাস মানে আমার মনে থাকবে সারা জীবন। হ্যাঁ, তাকে ডেডিকেট করে আমার একটা গান করা আছে, ঠিক আছে? তো সেটা করুন 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 করুন, শুনি একটু করুন। মানে গানটা তো 2-2.5 মিনিটের গান, মানে আপনার নামটা যে জায়গায় উল্লেখ আছে, আমি সেই শুধু জায়গাটুকু আমি মানে শেয়ার করতে পারি। কারণ এটা তো করুন করুন করুন, আপনার গলায় গান শোনা ভাগ্যের ব্যাপার। দারুণ, শুনি। আমি সবার আশীর্বাদ ধন্য, আমি সবার আশীর্বাদ ধন্য, জ্যোতিষী শ্রীরাম কৃষ্ণ, তন্ত্র সাধক শ্রীরাম কৃষ্ণ, মাতৃ সাধক শ্রীরাম কৃষ্ণ। এটা গানের আমার হুক লাইন। এর থেকে আর কিছু বড় কিছু পাওয়ার নেই একজন শিল্পীর থেকে, গান পাওয়ার থেকে আর কিছু পাওয়ার কিছু নেই। আমি জানি না খালি গলায় কেমন লাগছে না লাগছে। আমি ভালো লাগলো, আমাদের দর্শকদেরও খুব ভালোই লাগলো। আপনি তো সিটিভিওনেও প্রোগ্রাম করে গেছেন। হ্যাঁ, আমি করে গেছি। আপনি তো অনেক বছর আগে এসেছিলেন। বাহ, খুব ভালো, অনেক গান করেন, খুব সুন্দর। কিন্তু আপনি যে রামকৃষ্ণ দাকে ডেডিকেট করে যে গানটি গাইলেন, সত্যি অসাধারণ। এটা কি বলে ভালোবাসা। অসাধারণ। ফোনেও লাইন পেয়ে গেছেন উনি, দেখুন আজকে ফোনেও আপনি লাইন পেয়ে গেছেন। ভালো লাগলো ভীষণ, অনেক অনেক ধন্যবাদ। আমার নিজের লোকেরাও অনেকে লাইন পায় না জানেন, আমার রিলেটিভরা চেষ্টা করে, তারাও পায় না। কিন্তু আপনি যে আজকে পেয়ে গেছেন, আমাকে নিয়ে গান লিখলেন, আমি ঠাকুরের নামটা বহন করে চলি, আমার মা এই নামটা আমাকে মাথায় চাপিয়ে দিয়ে গেছেন, এত বড় মহামানবের নাম, আমি যেন তার সম্মান রাখার চেষ্টা করতে পারি, এই আমার ঠাকুরের কাছে নিবেদন আর কি। ভালো লাগলো অনেক, খুবই সুন্দরভাবে আপনি আপনার আবেগকে, অনুভূতিকে আজকে প্রকাশ করলেন। অনেক বড় হন, অনেক বড় শিল্পী হন। আমি আপনাকে বলতে পারি, আপনার অ্যাকর্ডিং টু ইওর হরোস্কোপ
আপনি বিশাল বড় শিল্পী হবেন। একাদশে শুক্র রয়েছে, চন্দ্র রয়েছে, খুব মানে কল্পনাপ্রবণ মানুষ আপনি, বিশাল জায়গায় পৌঁছে যাবেন। একটু ওয়েট করুন, দেখবেন এবারই কাজ পাচ্ছেন তো খুব এবার পুজোয়। পুজো থেকে কালী পুজোর মধ্যে আমার 18-20টা কাজ আমার মোটামুটি বুকিং হয়ে গেছে। বাহ বাহ, পাবেন প্রচুর কাজ পাবেন। ওয়েস্ট বেঙ্গলে নাম ফেটে যাবে, অসুবিধা নেই। কারণ শনি কিন্তু শেষ বয়সে পয়সা দেয়, আর আপনার কিন্তু শনির দশা চলছে, মনে রাখবেন। সৎভাবে চললে, হ্যাঁ, শনি কিন্তু মারক গ্রহ না, শনি সাধকের মতো, সাধককে তো শনি দেবে। গান ছাড়া অন্য কিছু করিনি, এটাকেই আঁকড়ে ধরে সারা জীবন পড়ে রয়েছি ছোট থেকে। সেই আমি বলছি, একদিন আপনার যারা আপনার স্ত্রী এরা সব ভাবছে যে আমার হাজবেন্ড কেন বিশাল কিছু জায়গায় যাচ্ছে না, এরাই কিন্তু একদিন বলবে তুমিই ঠিক ছিলে, আমরা ভুল ছিলাম। আমার বাবাও ইনফ্যাক্ট আমার বিরুদ্ধে হয়, আমার মাও আমার বিরুদ্ধে ছিলেন। হ্যাঁ, তুই সরকারি চাকরি না করে ছেড়ে দিয়ে তুই জ্যোতিষী করছিস। হ্যাঁ, হতে পারে সেই মাকে আমি বিখ্যাত, আশীর্বাদ করুন, উপরওয়ালার আশীর্বাদ থাক। আজকে এই প্রফেশনে ছিলাম বলে আমি অমিতাভ বচ্চনের ডাক্তারকে দিয়ে মাকে ট্রিটমেন্ট করিয়েছি। আপনি ভাবুন, হ্যাঁ, পয়সা দিয়ে তো এগুলো হতো না। না, যাক, খুব ভালো লাগলো ওনার ফোন পেয়ে, এবং খুব ভালো লাগলো, মনটা খুশি হয়ে গেল আপনার গান শুনে। অনেক অনেক ধন্যবাদ দাদা। অলরেডি রামকৃষ্ণদা বলে দিয়েছেন, উনি তো প্রেডিকশন আপনাকে আগেও করেছেন, এবং আপনি আজকেও ফোন পেয়েছেন কপাল করে, এবং আপনাকে বলেছেন যে আগামী দিনে আপনার এই পেশাতেই আপনি নাম অনুষ্ঠানের নামটা কি একটু বলুন। আজকে যে আলোচনা আমাদের চলছিল, যে অনুষ্ঠানটা খুব সুন্দর। সত্য দিয়ে প্রথম কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। এই যে দেখুন, আজকের অনুষ্ঠানটাও ঠিক তাই, সত্য দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন। অবশ্যই আমরা একটুখানি চেম্বারগুলো বলে রাখি। আগামীকাল 14 জুলাই দমদমে চেম্বার রয়েছে, অর্থাৎ নর্থ ক্যালকাটায় চেম্বার রয়েছে রামকৃষ্ণদার। 15 জুলাই রানাঘাট, 16 জুলাই মালদা, 21 জুলাই রয়েছে বাঘাযতীনে চেম্বার। একটা ছোট্ট কথা বলে রাখি, আগে থেকে বুকিং না করে চেম্বারে এসে হাতে পায়ে ধরে কান্নাকাটি করবেন না। কারণ ব্যাপার হচ্ছে, যারা পয়সা দিয়ে বুকিং করে রেখেছেন তাদের আমাকে দেখতেই হবে, কারণ টাইমিং নেওয়া আছে। পরে এসে বলবেন একটু দেখে দিন, এই করুন ওই করুন, এগুলো ভালো লাগে না একদম। আমি বলে রাখি 21 জুলাই বাঘাযতীন, 23 জুলাই রয়েছে কালীঘাট চেম্বার, 26 জুলাই আবারও দমদম রয়েছে, 28 তথা 28 জুলাই রয়েছে জলপাইগুড়ি চেম্বার, 29 ধূপগুড়ি, 30 জুলাই 30 জুলাই রয়েছে ফালাকাটা, 31 জুলাই দিনহাটায় চেম্বার, 1 আগস্ট কোচবিহার, 2 আগস্ট শিলিগুড়ি, 4 আগস্ট রয়েছে কালিয়াগঞ্জ চেম্বার, 5 আগস্ট গঙ্গারামপুর, 6 আগস্ট রয়েছে মালদা, 7 আগস্ট বর্ধমান, 8 আগস্ট তথা 8 আগস্ট রয়েছে আসানসোল, এবং 9 আগস্ট রয়েছে দুর্গাপুর চেম্বার। ফোন নাম্বার তো বুকিং নাম্বার যাচ্ছে 9836153266, 9398459992 এবং 9038002022। এই বুকিং নাম্বার যে বুকিং অন, অবশ্যই কিন্তু আপনারা বুকিং করতে পারেন। এবং হাতে আমাদের একদম সময় আর বোধহয় 1 মিনিট মতো রয়েছে। রামকৃষ্ণদা, আজকে যে বিষয়বস্তু ছিল তাই ওরিয়েন্টেডে ফোন আজকে আমাদের এসছে। দেখুন, লড়াই করতে হবে, জীবনটাই লড়াই। মায়ের পেটের থেকে লড়াই শুরু হয়েছে, এই লড়াইটা মৃত্যু অবধি লড়াই থাকবে। দেখুন না, অমিতাভ বচ্চন আমাদের অনুপ্রেরণা। আপনি ভাবুন, এই বয়সেও তিনি কত এনার্জি নিয়ে কাজ করছেন। তো প্রতি মুহূর্তে লড়তে হবে এবং জীবন সংগ্রাম করতে হবে। জয় আপনার হবেই। একটা পরামর্শ, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে। একদম। অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 9038002022। রামকৃষ্ণ শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।